গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, ক্রস কানেকশন। আর গল্প পাঠে বরাবরের মতোই আমি আপনাদের সাথে থাকব, রোমানা নূপুর। গল্পটা নাটক দিয়ে শুরু, অথবা বলা উচিত শুরু থেকেই নাটকীয়। এত নাটকীয় যে যদি বলি এর সবটাই সত্যি, আপনারা কেউ বিশ্বাস করবেন না, হলপ করে বললেও না। সুতরাং সে চেষ্টাও করব না, গল্প হিসেবে শুনুন বরং। তবে মুশকিল হচ্ছে আপনারা গল্পকে সত্যির মতোই মনে করেন, তাই গতানুগতিক ছাড়া এতটুকু নতুন ধরনের কোনো ঘটনা কি পরিস্থিতির বর্ণনা করতে গেলেই বলে উঠবেন, ধুস যত গাঁজাখুরি, কিংবা বলবেন গাজায় দম দিয়েছে বেটা, নয়তো গাজায় দোক্তা কম পড়েছিল বুঝি। অথচ এরা যদি একটু জীবনের দিকে তাকিয়ে দেখেন, এদের আশেপাশে যে জীবনধারা নিত্য বহমান, তার তরঙ্গগুলো লক্ষ্য করেন মন দিয়ে, আর তার সঙ্গে মানুষের রচিত গল্প উপন্যাস মিলিয়ে পড়েন, তো দেখবেন সংসারে সত্যি যা ঘটে সেগুলো যত বিচিত্র, যত অদ্ভুত, যত অবিশ্বাস্য, লেখকের সাধ্য নেই সেখানে তার কল্পনাকে পাঠাতে পারে। গল্পের যে সত্য অদ্ভুত, এই ইংরেজি প্রবচনটির যিনি প্রথম প্রবর্তন করেন তিনি নিশ্চিত সত্যদ্রষ্টার ঋষি একজন, তাতে সন্দেহ নেই। যাকগে, এসব বাগাড়ম্বর থাক, আমি যা করতে বসেছি তাই করি, অর্থাৎ গল্পটা বলি। এ আখ্যায়িকা বা নাটকের শুরু টেলিফোনের একটা ক্রস কানেকশন থেকে। ক্রস কানেকশন ব্যাপারটা প্রায়ই হয়, অন্তত কলকাতায় তো এটা টেলিফোন কলের অঙ্গ হয়ে উঠেছে। বিশেষ আজকাল আপনি যদি পরপর 5টা ফোন করেন, তার মধ্যে গড়ে একটা ক্রস কানেকশন হবেই। টেলিফোনের কানেকশন যত বাড়ছে, এই উপদ্রবও ততই বেড়ে চলেছে। সেদিনও এমনি একটা সাধারণ ক্রস কানেকশন হয়ে গিয়েছিল। বিপাশা বলে একটি মেয়ে ফোন করছিল তার এক দুঃসম্পর্কের ননদ এবং বন্ধু বন্দনাকে, অথবা বন্দনাই ডেকেছিল বিপাশাকে, তাতে কিছু এসে যায় না। কবিগুরুর ভাষায় এসব তথ্য তুচ্ছ। আসল কথা, এই কথোপকথনের কিছুটা অত্যন্ত অনিচ্ছা, এমনকি প্রথম দিকে ঘোর বিরক্তির সঙ্গে শুনতে হয়েছিল বিখ্যাত চিকিৎসক ডাক্তার পূর্ণেন্দু মিত্রকে। ক্রস বুঝতে পেরে ডাক্তার মিত্র প্রথমটায় খুব অসহিষ্ণুভাবেই খটখট করে রিসিভারের স্প্রিং দুটো টিপছিলেন, যাতে বিরক্ত হয়ে ও পক্ষ তাড়াতাড়ি লাইন ছেড়ে দেয়। কে আবার ডিস্টার্ব করতে শুরু করলো, মহা মুশকিল তো, কোনো সময় আজকাল শান্তিতে কথা বলার জো নেই ফোনে, ইত্যাদি বিরক্ত প্রকাশ গ্রাহ্যও করেননি। কিন্তু 2-4টে কথা শোনার পরই স্থির হয়ে গেলেন। শুধু তাই নয়, কোনো বাধা দেবারও চেষ্টা করলেন না, উল্টে রিসিভার কানে লাগিয়ে রেখে ভদ্রতা বহির্ভূতভাবে মনোযোগের সঙ্গেই শুনতে লাগলেন ওদের কথাগুলো। বিপাশাকে সম্ভবত ইতিপূর্বে বন্দনা তার বোনের কথা জিজ্ঞাসা করে থাকবে। বোন বলে মনে হলো কথার ভাবে ও ভাষাতে। কবে বিয়ে হবে এই ধরনের কোনো প্রশ্ন, নিতান্তই কর্মহীন অবকাশের প্রশ্ন, সৌজন্যসূচক অলসং নিষ্কর্মের জন্যই। মেয়েরা টেলিফোন ধরে বহুক্ষণ যন্ত্রটা জোড়া করে রাখার জন্য যেসব অকারণ প্রশ্ন খুঁজে খুঁজে বার করে, সেই ধরনেরই প্রশ্ন করছিল বন্দনাও। উত্তরের জন্য ঔৎসুক্যহীন মন্থর প্রশ্ন। বিপাশা বাপের বাড়িতে আছে, অতএব বন্দনার চিন্তাটা প্রশ্ন খুঁজতে সেই পারিপার্শ্বিকে যাবে, সেইটাই স্বাভাবিক। কিন্তু দেখা গেল উত্তর দিতে গিয়ে বিপাশার কণ্ঠস্বর বিষাদ গম্ভীর হয়ে উঠেছে। আর বিয়ে, লুলুর বিয়ের কথা বাদ দাও, কি অদৃষ্ট নিয়ে যে জন্মেছিল মেয়েটা। এবার বন্দনার কণ্ঠের আলস্য মন্থরতাও দূর হতে দেরি হল না। কেন রে, কি হয়েছে ললিতার? বিয়ে পাশ করে বসে আছে, টাকার অভাব নেই, ওর জন্য তো ভালো পাত্রদের লাইন দেবার কথা। আরে পাত্র তো আসছেই, ঠিকও হয়ে গিয়েছিল,
খুব ভালো পাত্র তো ঠিক হয়েছিল, জার্মানি ফেরত ইঞ্জিনিয়ার, 3-4টে ডিগ্রি, এদিকেও 3-4টে বাড়ি কলকাতায়। কিন্তু গোলমাল তো ওকে নিয়েই। ওর চোখ দুটো যে যেতে বসেছে। ও অন্ধ মেয়ে কে নেবে বল? সে কি রে, কি বলছিস? যা, এই তো সেদিন দেখা হলো তো সে মাসতুতো বোনের বিয়েতে। আমি বরযাত্রী গিয়েছিলুম। রজত যে আবার আমার আপন পিসতুতো ভাই। তা তখন তো কই, সেই তো সূত্রপাত। তোর মনে নেই? বরণের সময় দুবারে আগুনের ধারে গিয়ে পড়ল, দুবারই বরদেই ধরে টেনে নিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে বই কি। তোর বরদি খুব বকলেন। বকবেনই তো, চারদিকে বেনারসি আর সিল্কের মেলা, তার মধ্যে যদি অমন করে আগুনের উপর গিয়ে পড়ে, রাগ হয় না? শুভ কাজে একটা অ্যাক্সিডেন্ট হলে কিরকম লাগে বল দেখি। তা তখনও যদি পোড়ারমুখী মেয়েটা বলে যে পাশের দিকে কিছু দেখতে পাচ্ছে না, তাহলেও হয়। হয়তো তখনও উপায় ছিল কিছু, একেবারে হাতের বার হয়ে যায়নি। শুধু তাই, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, ছাপা অক্ষর পড়তে পারছে না। উনি তখনও চোখ রোগড়ে, চোখে জল দিয়ে চোখ পরিষ্কার করে যত খুদি খুদি হরপের বই পড়ার চেষ্টা করছেন। একটা কথাও কাউকে বলেনি। তারপর প্রায় রুদ্ধশ্বাসে প্রশ্ন করে বন্দনা। তারপর আর কি, একেবারে যখন চোখের সামনে ধরেও খবরের কাগজ পড়তে পারছে না, তারিখ দেখা তো দূরের কথা, সামনে দেওয়ালে ক্যালেন্ডারটা কোথায় টাঙানো আছে তাই বুঝতে পারছে না, 3-4 হাত দূরে বসেও, তখন আর না বলে উপায় রইল না। তারপর থেকেই তো এই ছুটোছুটি চলছে, আমি বৌদি বড়দি। সেই জন্যই তো এখানে আসা আমার। বড়দিরও তো শরীর ভালো না। বড়দিরও তো শরীর ভালো না, অপারেশনটার পর থেকে আর একদম দৌড়ঝাঁপ করতে পারে না। বৌদির মনের অবস্থা তো বুঝতেই পারছিস, তাই আমাকে ম্যাক্সিমাম বোঝাটা বইতে হচ্ছে, ব্র্যান্ড যাকে বলে। তা অবশ্য বাকিও রাখিনি কিছু। 3-4 জন বড় বড় ডাক্তার দেখিয়েছি, নামকরা মাথা মাথা ডাক্তার। সাহেব ডাক্তার সমারসেটের কাছেও নিয়ে গিয়েছিলুম। সকলেরই ওই এক কথা, বড় বেশি দেরি হয়ে গেছে, আর কিছুদিন আগে এলেও তারা চেষ্টা করে দেখতেন। এখন নাকি কিছু আর করার নেই। রেটিনের উপর একটা কি ফ্লুইড থাকে, সেটা নাকি শুকিয়ে গেছে। তার উপর একরকমের কি ইনফেকশন হয়ে রেটিনা নষ্ট করে দিয়েছে অনেকখানি। বলিস কি, কি এমন ইনফেকশন হলো? আর এরই মধ্যে, সেই জন্য তো বলছি, এরকম আর কারো শুনেছিস? তবে আর অদৃষ্টের কথা বলছি কেন, এ আরও বেশি দুর্ভাগ্য, সব থাকতেও সবেতে বঞ্চিত হওয়া। ও বুঝেছে যে আর কোনো আশা নেই? বন্দনা প্রশ্ন করে। আমরা এখনো পরিষ্কার কিছু বলিনি, কিন্তু এই এত ডাক্তার দেখানো, এত ছুটোছুটি কি আর ও বুঝতে পারছে না? তার ফল হয়েছে এই, যাও বা পদার্থ ছিল, কদিন কেঁদে কেঁদে একেবারে বোধহয় নষ্ট হয়ে গেল দুটো চোখ। এমনি এখনই তো হাত ধরে বাথরুমে নিয়ে যেতে হয়, মাছ বেছে খাইয়ে দিতে হয়। এখন ওই শুধু একটু ঝাপসা ঝাপসা দেখতে পায় যে দিন হয়েছে কি ঘরে আলো জ্বলছে। কেউ একেবারে সামনে এসে দাঁড়ালে টের পায় যে মানুষ এলো। মনে হচ্ছে এটুকু আর বেশি দিন থাকবে না। ইস, কি বলছিস রে? শুনে আমারই যে হাত পা ঠান্ডা হয়ে আসছে, বুকের মধ্যে কাঁপছে। এমনও হয় মানুষের? তাহলে তো আমাদেরও যে কোনো দিন এমন হতে পারে। সত্যি, এমন বরাত যেন কারো না হয়। ওর সৌভাগ্যের কথা মনে করে অনেকেই অল্প বিস্তর হিংসে করত ওকে। দেখতে ভালো, লেখাপড়ায় ভালো, আর এত টাকা। ওর জন্য তোর বাবা যেন কত রেখে গেছেন, 2 লাখ না? বেশি, ঢের বেশি। ছোট মেয়ে, মা মরা, বিয়ে দিয়ে যেতে পারেননি, তাই আমাদের যা দিয়ে গেছেন তার প্রায় ডবল দিয়েছেন ওকে। তবে কি জানিস, এদিকে টাকা দিলে কি হবে? ভগবান ওই একটাতে চিরদিনই বঞ্চিত করে রেখেছেন। লুলুর স্বাস্থ্য কিন্তু কোনোদিনই খুব ভালো ছিল না। মেয়েলি রোগ তো আছেই,
লিভারের গোলমাল। ছোটবেলায় তো 12 মাসে ভুগত। ওষুধের শিশির এক্সিবিশন ছিল ওর মাথার গোড়ায়। একটা বড় হোয়াট নট লাগতো সব ওষুধ সাজিয়ে রাখতে। বরং স্কুল ফাইনাল পাশ করার পর থেকে 16-17 বছর বয়স থেকে তবু একটু ভালো, মানে অতদিন পর্যন্ত ওইসব হয়নি। খুব কষ্ট পাচ্ছিল দেখে ডাক্তার সেন একটা মাইনর অপারেশন করে দিয়েছিলেন। তারপর থেকে মেয়েলে অসুখগুলো একটু কম, আর তাতে চেহারাটা তবু এখন মেয়ে মেয়ে মনে হয়। আগে তো দেখেছিস, এক হারা একটা লাঠির মতো চেহারা ছিল। সে কথা বলিসনি, অমন অস্বাস্থ্য তো আরও অনেক মেয়েরই আছে। রোগা কাঠির মতো, কিছু হজম হয় না, চোখে পুরু লেন্স, কত তো দেখছি। তাই বলে এমন হবে? এ ভগবানের মার ছাড়া কিছু নয়। একদিকে যেমন দুহাত ভরে দিয়েছেন, অন্যদিকে তেমনি কেড়েও নিলেন একেবারে মোক্ষম জিনিস। তবে টাকা যখন আছে, বিয়ে হয়তো একেবারে আটকাবে না। গরিবের ঘরের অনেক এমন ভালো ভালো ছেলে মিলবে যারা জেনে শুনে স্বেচ্ছায় রাজি হবে বিয়ে করতে। কিন্তু সে আরেক পক্ষ রাজি হলে তো, সে মেয়েই নয় লুলু। রাম না হতে রামায়ণ বলে দিয়েছে সে। বলে এখন যে আসবে সে আমার টাকার জন্য আসবে, সে ভালোবাসতে পারে না। আমি চিরদিন তার বোঝা গলগ্রহ হয়ে থাকব, বিদ্বেষের পাত্র। সে বন্ধনের মধ্যে যেতে রাজি নই আমি। সইতেও পারবো না, খুলতেও পারবো না। গলার ফাঁসের মতো চেপে বসবে যত দিন যাবে। সামান্য একটু দৈহিক সুখের জন্য এত হীনতা আমার পোষাবে না। তাও হয়তো অপরপক্ষ ঘেন্না করবে, টাকার জন্য তাকে অবাঞ্ছিত জীবন সহ্য করতে হচ্ছে ভাববে। সে না ভাবুক, আমি মনে করব সে ভাবছে। সে বড় অশান্তি, এর চেয়েও মর্মান্তিক সে কষ্ট। ভগবান মেরেছেন, সইতেই হবে। তার সঙ্গে লড়াই করতে গিয়ে আরও মার খেতে রাজি নই। তাই তো বন্দনা বিমূঢ়ভাবে বলে, আসলে ওর খুব একটা সাইকোলজিক্যাল সেটব্যাক হয়েছে। অবশ্য হওয়াটাই স্বাভাবিক। তাহলে কি কোনো চিকিৎসা হচ্ছে না এখন আর? হচ্ছে বই কি, চিকিৎসা পুরো দমেই চলছে। ড্রপস, ক্যাপসুল, ইঞ্জেকশন, ত্রুটি নেই কিছুরই। তবে ডাক্তারদেরই কোনো ভরসা নেই সে চিকিৎসায়। ও একটা সান্ত্বনার মতো। এতক্ষণ স্থিরভাবে শুনছিলেন ডাক্তার পূর্ণেন্দু মিত্র। এইবার তিনি ওদের কথার মধ্যে কথা কইলেন। একটু গলা খাকারে দিয়ে বললেন, মাপ করবেন দয়া করে। দেখুন, সম্পূর্ণ অনিচ্ছাতে আপনাদের কথাবার্তার মধ্যে এসে পড়েছিলাম, টেলিফোনের তারের চক্রান্তে। সেটা অপরাধ নয়। হয়তো এখন একটু করতে যাচ্ছি, একটু অনধিকার চর্চা। আমিও একজন চোখের ডাক্তার, একেবারে টপ র্যাঙ্কিং হয়তো নই, তবে আমারও কিছু নামডাক আছে। আমি এই চর্চাটাকে শুধু পেটের দায়ে নিইনি। এখনও যা চিকিৎসা করি নিতান্তই টাকা রোজগারের জন্য নয়। এই জিনিসটাতে আমার অপরিসীম কৌতূহল, আগ্রহ। মানবদেহের এই অর্গানটির মধ্যে যে বিপুল রহস্য আছে, আমার বিশ্বাস মানুষ এখনও তার আধা আধিও জানতে পারেনি। এখনও অনেক কিছু তার জ্ঞান অভিজ্ঞতার বাইরে থেকে গেছে। যারা মাথা মাথা চিকিৎসক আছেন এই বিষয়ের, তারা চিকিৎসা করেই সময় পান না। এই বিষয়ে গবেষণা বা অনুশীলন করার সময় নেই তাদের। ওই যে সব বিলিতি বই, মাসিক পত্র, প্যাম্ফলেট আনে ওষুধওয়ালাদের কাছ থেকে, বড়জোর সেই পর্যন্ত দূর। দৃষ্টি চিকিৎসা বিজ্ঞানের প্রগতি সম্বন্ধে জ্ঞান তাদের সেকেন্ড হ্যান্ড। পরের গবেষণার ফলাফল কাগজে বইয়ে পড়ে যতটুকু হয়। অন্য যেসব কম পয়সারের ডাক্তার আছেন, তারা সেটুকু কষ্ট করতে চান না। কোনো মতে দিনগত পাপ ক্ষয় করে যান। মাসে 20 বাড়িয়ে 800,000 রোজগার হলেই খুশি। আমি কিন্তু চিকিৎসা করি গবেষণা হিসেবেই, সেই জন্যই আরও এত মাথা ব্যথা। আপনাদের দুজনের মধ্যে যার বোনের অসুখ হয়েছে, তার কাছে আমার অনুরোধ, পেশেন্টকে একটিবার আমার চেম্বারে নিয়ে আসুন। কিন্তু একবার ক্ষীণকণ্ঠে যেন কি বলার চেষ্টা করে বিপাশা, কিন্তু পূর্ণেন্দুবাবু ওদের কাউকে কথা বলার সুযোগ দেন না। তিনি বলেই চলেন, এমনি তো বলছেন ভালো হবার বিশেষ আশা নেই, সেক্ষেত্রে একবার চেষ্টা করতে দিতে আপত্তি কি? বেশি খারাপ আর কি করব? শুনুন, প্লিজ একবার নিয়ে আসুন।
টেলিফোন গাইডে আমার বাড়ি ও চেম্বার দুটোরই নম্বর আছে, সময়ও দেওয়া আছে কখন কোথায় দেখি। বাড়িতে ওপরতলায় আমি একটা ছোট নার্সিংহোমও রেখেছি এক্সপেরিমেন্ট ও রিসার্চের জন্য। আপনারা যেসব ডাক্তার দেখিয়েছেন এ পর্যন্ত তাদের কাছেও আমার কথা জিজ্ঞাসা করে দেখতে পারেন। মনে হয় একেবারে উড়িয়ে দেবেন না। আনবেন একটিবার? দীর্ঘ প্রশ্ন। শুনে বুঝে উত্তর দিতে দেরি হলো বিপাশার। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, আমার নাম বিপাশা, বিপাশা দত্ত। পেশেন্ট আমারই ছোট বোন, ললিতা বোস। আমার বাবার নাম হয়তো আপনার অজানা নয়। খুব বড় সার্জন ছিলেন তার আমলের, এসসি বোস। আমার স্বামী অবশ্য সরকারি চাকরি করেন, তবে তিনিও স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, ওই বিভাগেরই আন্ডার সেক্রেটারি। বাধা দিয়ে পূর্ণেন্দুবাবু বলে উঠলেন, বিলক্ষণ। তবে তো আপনারা আমার পরম আত্মীয়, ডাক্তারের ফ্যামিলি, ডাক্তারের মেয়ে। এ আমার জেদ তো আরও বাড়িয়ে দিলেন আপনি। এখন তো এটা অবশ্য কর্তব্য হয়ে উঠল। আমি বলছি, আমার যতটুকু সাধ্য আমি করব, আর ঈশ্বরের দয়া ভালোও করতে পারবো হয়তো। অন্তত একবার চেষ্টা করে দেখার সুযোগ দিন। ঠিক আছে, কে জানে, এ হয়তো দৈবেরই যোগাযোগ। আমার আরও এক বড় বোন আছে, বৌদি আছেন, তাদের সঙ্গে কথা বলি, তারপর আপনার সঙ্গে এঙ্গেজমেন্ট করব। তা বলুন, তবে প্লিজ দেরি করবেন না। এসব ব্যাপারে বুঝতেই তো পারছেন, প্রত্যেকটি মুহূর্ত মূল্যবান। একদিনের দেরিতে অনেক অনিষ্ট ঘটে যেতে পারে। না না, দেরি করব না। আপনার ঠিকানাটা বলুন তো। পরের দিন সকালেই বিপাশা বোনকে নিয়ে ডাক্তার মিত্রের চেম্বারে এলো। পূর্ণেন্দুবাবু অনেকক্ষণ ধরে দেখলেন মেয়েটিকেও, রোগা রোগা শান্ত স্বভাবের মেয়ে ললিতা। আসন্ন অন্ধত্বের আশঙ্কায় আরও যেন শীর্ণ হয়ে উঠেছে। এমন করুণ মুখের ভাব দেখলে মায়া হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে নানা রকম পরীক্ষা করলেন পূর্ণেন্দুবাবু। তারপর বেশ আত্মপ্রত্যয়ের সুরে বললেন, কঠিন অসুখ এটা সত্যি, অনেকটা অনিষ্ট হয়ে গেছে তাতেও সন্দেহ নেই। তবু আমার বিশ্বাস এ অসুখ আমি সারাতে পারবো। তবে আপনাদের বাড়িতে রেখে হবে না, অনেক রেস্ট্রিকশানে রাখতে হবে। আমি একে আমার নার্সিংহোমে রাখতে চাই। মনে করবেন না আমার ব্যবসার জন্য বলছি, আমি কোনো চার্জই নেব না। এতে আমার নিজেরও স্বার্থ আছে একটু। এ পেশেন্ট এ পর্যন্ত কোনো দিন পায়নি। এ একটা নতুন এক্সপেরিমেন্টের সুযোগ আমার কাছে, একটা জেদের ব্যাপারও। যদি ভালো করে তুলতে পারি তখন আপনারা চার্জ দেবেন, যা ইউজুয়াল চার্জ, নইলে এক পয়সাও নেব না। না না, তা কেন? বিপাশা বলার চেষ্টা করে, নার্সিংহোমের খরচা নেবেন না কেন? বিশেষ নার্স তো দুজন রাখতেই হবে, তার খরচ আছে, অন্তত সেটা। না, আমি বাইরের নার্স আসতে দিই না। আমার স্পেশাল ট্রেন্ড নার্স আছে, সবাই এখানের স্টাফ, মাইনে করা। চার্জ যা ধরি সব শুদ্ধ, অল ইনক্লুসিভ, খাওয়া থাকা অ্যাটেন্ডেন্স সব। কেবল ওষুধ ইঞ্জেকশনের দাম আলাদা। আমি এখন কোনোটাই নেব না, হিসেব থাকবে। যদি পেশেন্ট ভালো হয়ে ওঠে, আপনারা খুশি হন, তখন যা পাওনা সব দেবেন। অবশ্য আমার ফি ছাড়া। এই কেসে ফি আমি নেব না কোনো কারণেই। আপনারা দেখতে আসবেন, কিন্তু সেও আমার ইনস্ট্রাকশন মতো, কোনো বাধা সময় নয়, যখন তখন। এক একদিন এক এক সময় আসবেন, ব্যাপারটা বুঝেছেন? একটা বাধা সময় থাকলে সে আশায় সকাল থেকে সময় গুনবে, সমস্ত নার্ভস টেন্স হয়ে থাকবে সেই সময়টির প্রতীক্ষায়। আমি কোনো রকম উত্তেজনায় হতে দিতে চাই না। তাই হবে। তাহলে কখন আসবে? বিপাশা বলতে চায়। কখন কি, এখনই, এই মুহূর্তে। আর একদম সময় নষ্ট করা চলবে না। ওর যা যা দরকার হয় আপনারা এক সময় এসে দিয়ে যাবেন। চলুন, আপনিও ওকে সেফলি রেখে যাবেন। কোথায় কিভাবে থাকছে দেখে যান। বিপাশা উঠে দাঁড়িয়ে বলে, চলুন। অমনি ওই সুযোগে মিসেস মিত্রের সঙ্গেও একটু আলাপ। পূর্ণেন্দুবাবু হেসে উত্তর দেন, সে চেষ্টাটা আর এই বয়সে করে দরকার নেই, পরে হবে। তারপর ঈষৎ গম্ভীর হয়ে বললেন,
মিসেস মিত্র অনেক দিনই আমাকে ত্যাগ করে গেছেন, বিয়ের 8 বছর পরেই, একটা ছেলে রেখে, মানে আমাকে আরও বিপন্ন করে গেলেন আর কি। তারপর আর না, বিয়ের কথা বলছেন তো, করিনি। তার কারণ ছেলেটা তাহলে পর হয়ে যেত, মানুষ করতে পারতুম না। এ যাই হোক, ভগবানের দয়া ছেলেটা মানুষ হয়ে উঠেছে, এটুকুই সান্ত্বনা। আমার কর্তব্য পালন করতে পেরেছি, আমি তৃপ্ত। বেশ ভালোভাবে ডাক্তারি পাশ করেছে, সম্প্রতি বিলেত থেকেও একটা ডিগ্রি নিয়ে এসেছে, ভালো চাকরি পেয়ে গেছে একটা, ফিরে আসার সঙ্গে সঙ্গে। আমার অবশ্য ইচ্ছে ছিল না চাকরি করতে দেওয়ার, কিন্তু আজকালকার ছেলেরা বড্ড আরামপ্রিয়, বুঝলেন না? মোটা মাইনের চাকরিটাই ভালো বোঝে, খাটতে চায় না। তবে আমি এখানে একটু একটু খাটিয়ে নিই, যদি ইন্টারেস্ট এসে যায় কোনো দিন এ আশায়। চলুন উপরে যাই, দেরি হয়ে যাচ্ছে। সত্যিই ডাক্তার মিত্র অসাধ্য সাধন করলেন। 1 মাসের মধ্যেই অনেকটা উন্নতি হলো, ললিতা নিজেই বুঝতে পারল। 2 মাস পরে বিছানায় শুয়ে দেওয়ালে টাঙানো বড় হরফের ক্যালেন্ডারে তারিখ পড়তে পারল। আরও 15 দিন পরে ডাক্তার অপেক্ষাকৃত বড় অক্ষরের বই পড়তে দিলেন। পড়তে পারলও বেশ, তবে পূর্ণেন্দুবাবু সাবধান করে দিলেন, দিনে রাতে সব মিলিয়ে মোট 2 ঘন্টার বেশি পড়ালেখা না, একসঙ্গে 15 মিনিটের বেশি নয়। আর খবরের কাগজ ছাপাটা পরিষ্কার হয়েছে দেখে যেন পড়ে, অন্যথায় পড়ার চেষ্টাই না করে। আরও কিছু কিছু ব্যাপারে হুঁশিয়ার করে দিলেন, চোখে সাবান না লাগে, কড়া রোদের দিকে কিংবা জোর আলোর দিকে চেয়ে না থাকে, ইত্যাদি। আরও 15 দিন পরে বিদায়ের সময় এলো। বিপাশা এসে নার্সিংহোমের অ্যাকাউন্ট্যান্ট শুভাশিস বাবুকে অনুরোধ জানালো বিল তৈরি করার। ডাক্তার মিত্র সেখানে উপস্থিত ছিলেন। একটু অপ্রতিভভাবে হেসে বললেন, এটা না দিলেই হয় না মিসেস দত্ত, লুলুর উপর বড্ড মায়া পড়ে গেছে এই 3 মাসে। এত শান্ত মেয়ে, এমন সরল ও ভদ্র কদাচিৎ দেখা যায়। ওর খরচটা নিতে ইচ্ছে করছে না। বিপাশা হাত জোর করে বলল, আপনার যা প্রাপ্য তা আমাদের যথাসর্বস্ব দিলেও শোধ হয় না, এমনকি আপনার কায়িক পরিশ্রমের মূল্যটুকুও দেবার সাধ্য নেই, সে চেষ্টাও করব না। কিন্তু এই তুচ্ছ খরচগুলো যা আপনাকে ঘর থেকে টাকা বার করে করতে হয়েছে, ধরুন সিটের ভাড়া, খাওয়ার খরচ, নার্সদের টাকা, এগুলো নেবেন না কেন? আমি তো আপনার ফিয়ের কথা উচ্চারণও করিনি, বেয়ার এক্সপেন্সগুলোর কথাই শুধু বলছি। আর ওর যখন ভগবানের দয়ায় কোনো অভাব নেই, দিন যা খুশি, কি আর বলবো। তবে এটা না পেলে আমি বেশি খুশি হতুম। ওর কথাটা শেষ না করেই হঠাৎ বেড়ে যান পূর্ণেন্দুবাবু সেখান থেকে। খানিকটা উদ্দেশ্যহীনভাবেই করিডোরে ঘোরাঘুরি করে একসময় যেন ক্লান্তভাবে ললিতার কেবিনে গিয়ে ঢোকেন। তোমার দিদি আর বৌদিরা আজ বিকেলে তোমাকে নিতে আসবেন, তৈরি হয়ে থেকো। তারপর ঈষৎ কেমন একটু ইচ্ছাতুর কণ্ঠে বলেন, খুব আনন্দ হচ্ছে শুনে না? ললিতা মেঝের দিকে চোখ নামিয়ে অল্প অল্প ধরা গলায় বলল, না, খুব আনন্দ হচ্ছে না। যেদিন এসেছিলুম সেদিন আর আজকের মধ্যে অনেক তফাৎ। সেদিন আসতে ইচ্ছে করছিল না, আজ যেতে ইচ্ছে করছে না। সহসা যেন প্রদীপ্ত হয়ে ওঠেন ডাক্তার মিত্র। তুমি এখানে থাকতে চাও? থাকবে এ বাড়িতে চিরদিনের মতো? কথাটা কদিন ধরে ভাবছি, বলতে সাহস হয়নি। আমার ছেলে, তাকে তো দেখেছ, ভালো ছেলে, শার্প। নিজের ছেলে বলে বলছি না, সত্যিই ভালো ছেলে, ডাক্তারিটাও ভালো করে শিখেছে। তোমাদের পাল্টি ঘরও বটে। ওকে বিয়ে করবে? তাহলে আর এ বাড়ি ছেড়ে কোথাও কেউ নিয়ে যেতে পারবে না। তবে একটা শর্ত, তোমার বাবা নাকি তোমার নামে অনেক টাকা রেখে গেছেন, সে টাকা নিয়ে আসতে পারবে না। বোন বা আর কাউকে কি কোনো চ্যারিটিতে দিয়ে আসতে হবে, শুধু তুমি আসবে। তোমার জন্যই তোমাকে আনছি ঘরে, এটা প্রমাণ হওয়া তো তোমার পক্ষেও গৌরবের কথা। ললিতা অনেকক্ষণ চুপ করে রইল।
তারপর পূর্ণেন্দুবাবুর দয়াতেই পাওয়া দুটি চোখের দৃষ্টি ওর মুখের উপর স্থির নিবদ্ধ করে বলল, আপনি জানেন আমার স্বাস্থ্য ভালো নয়, শরীর খারাপ। জেনে শুনে আপনার অমন ছেলের জীবনটা নষ্ট করতে চাইছেন কেন আমাকে তার উপর থার্স্ট করে? এতখানি অবিচার তার উপর কিসের জন্য করবেন? কি অধিকারে? টাকার জন্য হলেও তবু সান্ত্বনা থাকতো একটা। এ শুধু অন্যায় নয়, নির্বুদ্ধি তাও। একটু থতমত খেয়ে যান কি ডাক্তার মিত্র? তবু বলেন, না, তোমার টাকা নিতে পারবো না, দরকারও নেই। এমনি স্বচ্ছন্দে থাকার মতো টাকা ছেলেও রোজগার করে, আমিও নিঃস্ব নই। মাঝখান থেকে টাকার জন্য তোমাকে ভুলিয়েছি এ অপবাদ শুনতে রাজি নই। আর স্বাস্থ্য তোমার কেমন সে তো তোমার চেয়ে আমারই ভালো জানার কথা লুলু। এবার ললিতার শান্ত দৃষ্টিও যেন শানিত হয়ে ওঠে। বলে, দেখুন, আপনি সেই গোড়া থেকে প্রথম দিন থেকেই অনেক শর্ত আরোপ করে আসছেন। এ করতে পারবেন না, ও করতে পারবেন না, খরচ নেবেন না, ফি নেবেন না, কত কি। আজও তার বিরাম নেই। এত অহংকার কিসের আপনার? পৃথিবীতে যাবতীয় শর্ত করিয়ে নেবার অধিকার ভগবান আপনাকে শুধু দিয়েছেন, এ ধারণা আপনার হলো কেন? শর্ত আমাদের দিক থেকে, আমার দিক থেকেও দু একটা থাকতে পারে, সেটা ভুলে যাবেন না। আমি আপনার ঘরে আসতে রাজি আছি, নিঃস্ব হয়ে নিরাভরণেই আসতে প্রস্তুত, কিন্তু এক শর্তে। আপনার পুত্রবধূ নয়, আপনার স্ত্রী হয়ে যদি আসতে পারি তবে আসব। হঠাৎ কি একটা বাজ পড়ল ঘরে, নাকি পৃথিবীটায় দুলে কেঁপে উঠল? এতদিনে দৃঢ় অনমনীয়তাও যেন সে বিরাট ভূমিকম্পে নড়ে উঠল ডাক্তার মিত্রের। এরকম বিস্মিত বিব্রত তিনি জীবনে হননি কখনো। তার এতকালের অভ্যস্ত অবিচল স্থৈর্য কোথায় যেন চলে গেল, সেই সঙ্গে তার উপস্থিত বুদ্ধিও। তিনি একেবারে নির্বাক স্তম্ভিত হয়ে ললিতার মুখের দিকে চেয়ে রইলেন। সত্যি সত্যি হাঁ করে চেয়ে রইলেন তিনি। মুখটা অনেকক্ষণ বুঝল না। কথাটা তিনি ঠিক শুনছেন কিনা, ঠিক শুনলেন কিনা সেটা বুঝতেও বেশ খানিকটা সময় লাগলো তার। তারপর অন্তত ৫-৭ মিনিট পরে যখন কথা বলার শক্তি আবার ফিরে পেলেন, তখনও তোতলার মতো খাপছাড়া খাপছাড়া ভাবে বললেন, এ তুমি কি বলছো লুলু? এ আমি, আমার যে ৫৩ বছর পার হয়ে গেছে, 54th ইয়ার চলছে এটা, সেটা জানো? তোমার তোমার বোধহয় ডবলেরও বেশি। তোমার বড় জোর কত হবে, 25? তোমার সঙ্গে? না না না, সে কি সম্ভব? সম্ভব মনে না হয় করবেন না। ললিতা এবারও দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমি তো জোর করছি না, জোর করে নিজেকে চাপাতে চাইছি না আপনার উপর। তেমনি আপনিও আমাকে জোর করে অপরের ঘাড়ে চাপাতে পারেন না। আমাকে যদি এবারে আসতে হয়, এই শর্তে আসব, নইলে নয়। আমার এই প্রথম একটু গলাটা কেঁপে গেল ললিতার। আমার পক্ষে আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না, এ জীবনেই নয়। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, প্রথম দৃষ্টি ফিরে পেয়ে আপনাকেই দেখেছি। ভালোবাসা কিনা বলতে পারবো না, তবে আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে তরুণ আমার কাছে আর কেউ নয়। আর আরও একবার গলা কেঁপে যায় ললিতার। চোখ নিচু করে বলে, আর আপনিও, মনের অগোচরে পাপ নেই। আপনিও যে জেনে শুনে একটা রুগ্ন অসুস্থ মেয়েকে ঘরে এনে একমাত্র ছেলে জীবনটা নষ্ট বিড়ম্বিত করে দিতে চাইছেন, সে কেবল অন্য কোনো উপায়ে আমাকে কাছে রাখা যায় না বলেই, তাই নয় কি? আপনিও ভেবে দেখুন কথাটা। নিজেকে ঠকাবেন না, নিজের সঙ্গে মিথ্যাচরণ করবেন না। কিন্তু এ কি বলছো লুলু? এ কখনো হয়? না না, এ পাগলামি ছাড়ো। আমি তো ছেড়ে দিয়েছিলুম, নিজে তো কিছু বলতে যাইনি। তবে আপনারও যেমন বিয়ে না করার স্বাধীনতা আছে, আমারও তেমনি। বিয়ে যদি করতে হয়, একজনকেই করতে পারি, আমার ইচ্ছে মতো পাত্রকে, নইলে করব না। এটুকু জোর তো আছে। নইলে নইলে হয়তো আবারও চোখ দুটো নষ্ট করে
আপনার এই কেবিনে ফিরে আসতে হবে। এছাড়া আপনার কাছাকাছি থাকার তো আর কোনো উপায় দেখছি না। দৃষ্টিকে সুস্থ করে তোলাই যার কাজ, তারও দৃষ্টি অস্পষ্ট ঝাপসা হয়ে যায় বৈকি। যিনি ভালো কথা বলতে পারেন, তারও মধ্যে মধ্যে উপযুক্ত বাক্যের অভাব ঘটে। এ দুটো অভিনব অভিজ্ঞতা ডাক্তার মিত্রের। তিনি কোনো মতে হাতড়ে হাতড়েই বলতে গেলে ললিতার হাত দুটো খুঁজে নিয়ে চেপে ধরলেন শুধু, একটা কথাও বলতে পারলেন না আর। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, ক্রস কানেকশন। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।